স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুম, অপহরণ, খুন, আত্মগোপন এ ধরনের শব্দ নতুন নয় আমাদের মাঝে। এসব ঘটনায় রক্ষকের ভক্ষক হয়ে ওঠার অভিযোগ যেমন আছে, আবার আছে আত্মরক্ষার দোহাই। পরিবেশ আন্দোলনের সংগঠক সৈয়দ রেজওয়ান হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের পর আবারও সামনে এসেছে জননিরাপত্তার এই বেহাল অবস্থা। এ নিয়ে আজকের আলোচনা অপহরণ। কথা বলতে স্টুডিওতে আছেন ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী, ব্র্যাক ইউনিভার্সিটি স্কুল অব লর অধ্যাপক ও পরিচালক আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক এবং এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ লাবদু। স্বাগত আপনাদের। জনাব ইকবাল সোবহান চৌধুরী, জনাব আবু বকর সিদ্দিক অপহৃত হওয়ার ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা, বা সরকারের এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য আপনি যেহেতু সরকারের এই ইমেজটার সঙ্গে খুব জড়িত, আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা এই সম্পর্কে একটু। প্রথম প্রশ্ন হলো যে কোনো ঘটনা দেশে ঘটবে সেখানে সরকারের ভাবমূর্তি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এমনটি ধারণা করার কোনো কারণ নেই। তবে সরকারের দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব হলো জননিরাপত্তা বিধান করা এবং কোনো অপরাধ সংগঠিত হলে সেই অপরাধের যে উদ্দেশ্য সেগুলোকে বের করা। শুধু আমি বলবো যে অ্যাডভোকেট রেজওয়ানার স্বামী অপহৃত হয়েছেন সেটাই একমাত্র সরকারের কনসার্ন হবে তা নয়। যে কোনো নাগরিকের নিরাপত্তা বিধান করা এটি সরকারের দায়িত্ব এবং সেই কারণের জন্যে সাধারণত কতগুলো ঘটনার সাথে জড়িত থাকতে পারে। যেমন ধরুন, সরকারের ভিতরের থেকে যদি কোনো অংশ যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকে তাহলে সরকারের দায়িত্বটা বাড়ে। যেমন আমরা দেখেছি, যেমন 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, সেখানে দেখেছি রাষ্ট্রের একেবারে শীর্ষ পর্যায়ে বসে এটি ঘটানো হয়েছিল। চট্টগ্রামে যে আমরা দেখেছি যে অস্ত্র খালাস মামলা, সেখানেও রাষ্ট্রের উচ্চ পর্যায়ে সরকারে যারা ছিলেন তারা বসে সেটা করেছিলেন। এখানে কয়েকদিন আগে চট্টগ্রামে ব্যবসায়ী মৃদুল চৌধুরীর কথা আমরা বলতে পারি। হ্যাঁ, তো এখানে দেখুন আপনার যে সরকারের যারা আছে তাদের কোনো উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনা আছে কিনা। রেজওয়ানা চৌধুরী তিনি কিন্তু একজন বিশিষ্ট আইনজীবী এবং বিশেষ করে তিনি পরিবেশ বিষয়ক নিয়েই কিন্তু রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু তিনি সম্পৃক্ত নন। সেই হিসাবে তার এবং তার স্বামীর রাজনৈতিক কোনো যাকে বলে কোনো যে ভূমিকা বা রাজনৈতিক কোনো বৈরিতা সরকারের সাথে ঘটানোরও কোনো সম্ভাবনা ছিল। ইকবাল ভাই, যে কারণে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে রাজনীতিকেন্দ্রিক সহিংসতায় সরকার বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পর্যন্ত আমরা দেখি যে খুব সহজে পুলিশ সম্পৃক্ততার প্রমাণ পায়, কিন্তু গত বছর এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। কিন্তু বিরোধী দলের শীর্ষ নেতা বা শীর্ষ নেতাদের একজনের গুম, শ্রমিক নেতা গুম খুন, সাংবাদিক দম্পতি খুন হলেও সেগুলির কোনো সুরাহা গত কয়েক বছরে হয়নি। এক্ষেত্রে সরকারি দলের সদিচ্ছায় বড় একটি প্রভাব কিনা? না, যেমন যদি রাষ্ট্রের কথা বলেন, সরকার তো আসবে যাচ্ছে, আমরা তো এই ধরনের ঘটনা দেখেই যাচ্ছি। কোন ঘটনারই আমরা আজকের শুধু সরকার নয়, অতীতের সরকার এবং আগামীতে যে সরকারগুলো আসবে, যদি এই ঘটনাগুলো যদি সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি ব্যবস্থা না হয় তাহলে একের পর এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। এটা কিন্তু আমাদের কারো কাছে কাম্য নয়। যেমন আপনি বলেছেন গত কিছুদিন, এর আগে যদি আমরা বলি, এর আগের ঘটনাগুলো সেখানেও দেখেছি যে আমাদের সাংবাদিক নিহত হয়েছেন, বালু নিহত হয়েছেন, মানিক সাহা নিহত হয়েছেন, আমরা বিচার পাইনি। বর্তমান সময়ে আমরা দেখেছি সাগরুনি নিহত হয়েছে, আমরা বিচার এখনও পাচ্ছি না। আপনি যদি বলেন যে কিবরিয়া সাহেব নিহত হয়েছেন, আসুনুল্লাহ মাস্টার নিহত হয়েছেন, সেটার কোনো বিচার হয়নি। আবার যদি বলেন 21শে আগস্টের ঘটনা বা অস্ত্র মামলা, সেগুলোর বিচার আজকে হচ্ছে, তখন হয়নি। আজকে ইলিয়াস আলী গুম হয়েছে, সেটিও এখন পর্যন্ত সুরাহা হয়নি। আপনি মনে করছেন ভবিষ্যতে এটা সুরাহা হতে পারে? না, তবে রাষ্ট্রকে যদি থাকতে হয় তাহলে আমি মনে করি যে এই ধরনের যে কোনো অপরাধকে কোনোভাবেই আশ্রয় দেওয়ার কোনো
যৌক্তিকতা নেই। এবং সরকারকে, যারাই সরকারে থাকবেন, যেহেতু রাষ্ট্র তখন তাদের নিয়ন্ত্রণাধীনে থাকে, সেই জন্য আমি মনে করি যে ভাবমূর্তিটি শুধু সরকারের নয়, ভাবমূর্তিটি রাষ্ট্রেরও। কারণ যে রাষ্ট্র জনগণের বা নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের দিকে সকলের একটি প্রশ্ন দেখা দিবে। ডক্টর শাহদিন মালিক, জননিরাপত্তা নিশ্চিতে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপর আপনার আস্থা কেমন? অপরাধী ধরতে তারা কতটা সক্ষম? আপনি সক্ষমতার দিক থেকে হ্যাঁ, ওই সেটাই যেটা হয়েছে আমার, যেটা এখন এরকম ঘটনা হলে, যে সৈয়দ রেজওয়ানার হাজবেন্ড অপহরণ হলো, এরকম কত ঘটনা হলে আমরা এই জিনিসগুলি হঠাৎ আমলে নেই, কথা বলি এবং পরে হয়তো ভুলে যাই। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ক্রমান্বয়ে গত 25 বছরে কম বেশি রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই কাজে দক্ষতা বৃদ্ধি করা দরকার ছিল, অপরাধ না হওয়া বা অপরাধ হলে তাদের বিচারের সম্মুখীন করে, এটা তো পুরো রাষ্ট্রের এবং রাষ্ট্র থেকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এইখানে এই দায়িত্বটাতে ক্রমান্বয়ে প্রত্যেকটা একটার পর একটা সরকার ক্রমান্বয়ে বেশি ফেল করে যাচ্ছে। এটা খুব সোজা উদাহরণ উত্তর হবে যে আমাদের যেই অপরাধগুলি হয় পুলিশের কাছে আসে, তার 80% মতো মামলা হয়, আর ওই মামলা শেষ পর্যন্ত কিন্তু 8 মামলায় দোষী ব্যক্তি প্রমাণিত হয় না, মামলাটা হয় নির্দোষ হয় অথবা মামলা চলতে থাকে। এখন যেমন ওই ঢাকা কোর্টে আমাকে সাংবাদিক বললেন যে ঢাকা কোর্টে এখন প্রায় 2000 খুনের মামলা চলছে, যার অ্যাভারেজ বয়স 10 বছরের বেশি। তো 10 বছর আগে যে খুন হয়েছে বা 80 দশকে 90 দশকে, ওইগুলির এখন কখনো দোষী সাব্যস্ত বা দোষী ব্যক্তি সাব্যস্ত হয়ে তার সাজা হবে না। অর্থাৎ ক্রমান্বয়ে পুলিশের যে মেইন কাজ, যেটা আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজ থেকে প্রত্যেকটা সরকারের পুলিশ কিন্তু ওই রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে। আর এখন ইদানিং যেটা আরো বেশি হয়েছে, যারা উচ্চ পদে থাকেন তাদের একটা জৌলুসের ব্যাপার হয়ে গেছে, যে আমার গানম্যান আছে, আমার সাইরেন আছে, আমার গাড়ির সামনে বেশে পুলিশ আছে। এবং ডিএমপি তো সবাই জানি, প্রায় 26,000 পুলিশের মধ্যে এই অর্ধেক পুলিশ হলো উচ্চপদস্থ সরকারি বা বেসরকারি কর্মকর্তা, আমলা, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য। এই কত হবে জানি না, আমি হয়তো খুব বেশি হলে 1000 খানেক লোকের জন্য বোধহয় 12,000 পুলিশ কাজ করে। তো ওইটাই যে পুলিশের মূল ফাংশনটা, যেটা অপরাধ দমন করা, অপরাধ হলে তদন্ত করা, তদন্ত করে যাতে এমনভাবে মামলাটা কোর্টে উপস্থাপন করা যাতে দোষী ব্যক্তির শাস্তি হয়, ওইটার পরিবর্তে পুলিশের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক লাঠিয়াল। আর বোধহয় আমি একটু বাড়িয়ে বলছি, কিন্তু রাজনৈতিক লাঠিয়াল আর উচ্চপদস্থ ব্যক্তিদের তাদের সুরক্ষা করা এবং তাদের একটা জৌলুসের ব্যাপার, তাদের ফোন করে তারা যা ইচ্ছা করে। তো ফলে হচ্ছে কি, আমাদের নাগরিকের যে অনিরাপত্তা, এটা এত বাড়ছে যে ধরেন আমরা সবাই জানি মোটামুটি গত 40 বছরে বিশ্ববিদ্যালয়গুলিতে যত ছাত্র খুন হয়েছে, একটারও বিচার হয়নি। এরকম তো যে সাংবাদিক বোধহয় একজন বাদ দিয়ে গত 15 বছরে যারা খুন হয়েছে, একটারও বিচার হয়নি। এটা যে কোনো আমরা এইসব উদাহরণ বলেই যেতে পারবো। উদাহরণ বলে যাওয়ার একটা কারণ হলো যে এইটাই, যে পুলিশের যেই কাজ, আমাদের রাজনৈতিক নেতৃত্ব ওই কাজ থেকে পুলিশকে সম্পূর্ণ দূরে রেখে অন্য কাজে ব্যবহার করেছে। আর যে ইয়েতে যেমন ইংল্যান্ডে যেটা বলা হয়, যে লন্ডন শহরে ওরা যেটা টার্ম ব্যবহার করে, মার্ডারের ক্লিয়ারেন্স রেট, একটা বছরে কত মার্ডার হলো, তারপর ওই মার্ডারের শেষ পর্যন্ত কত মার্ডারের দোষী হলো। লন্ডনে পুলিশ ক্লিয়ারেন্স হলো 92%। অর্থাৎ 10টা মার্ডার হলে অন্তত আপনি 9টা মার্ডারে নিশ্চিত থাকবেন যে দোষী ব্যক্তি ধরা পড়ে বিচার হয়ে শাস্তি হবে। আমাদেরই কোনো ফিগার দেওয়া হয় না, বাট আমার মনে হয় ইভেন মার্ডারে বাংলাদেশে ক্লিয়ারেন্স রেট 5% হবে না। প্রতি 100টা মার্ডারে 5টা খুনের দোষী ব্যক্তির বিচার। আমরা এইখান থেকে একদম সরে গেছি। এবং এটা আর এটা হলে তো এখন যেটা সরকারের ভাবমূর্তি থেকে আমার আরো কনসার্ন, আমাদের সবার নিজেরই যে নিরাপত্তাহীনতা। এই কথাগুলি যে আমি বললাম, ইউনিভার্সিটিগুলিতে 40 বছরে যত মার্ডার হয়েছে, একটারও বিচার হয়নি। এখন তো এটা একেবারে অপরাধের অভয়ারণ্য হয়ে গেছে। অপরাধ সব সমাজেই হয়, কম বেশি সব সমাজেই হয়, কিন্তু অপরাধীদের যে একটা ভয় থাকে, এই যে অপহরণের ঘটনাগুলি যেভাবে ঘটছে, একটা অপহরণের ঘটনাতে এখন পর্যন্ত আপনি যেটা বলছেন যে গুম হচ্ছে বা ওই যে ক্রস ফায়ারে মারা যাচ্ছে, গত 10 বছরে 2004 থেকে যে শুরু হয়েছে, একটাতেও বিচার হয়নি, তাই তো? প্রত্যেকটা খুন, আমি তো এগুলি খুন বলি, প্রত্যেকটা ঠান্ডা মাথায় খুন, ধরেন ক্রস ফায়ারে সংখ্যা তো প্রায় 800-900 হাজারের কাছে চলে গেছে। 10 বছরে প্রত্যেকটা ঠান্ডা মাথায় খুন, মাঝরাতে 4টার সময় নিয়ে অন্ধকার জায়গায় মেরে ফেলে, একটারও বিচার হয়নি। ফলে যেটা হচ্ছে যে এই দেশে যারা অপরাধীদের, এটা অভয়ারণ্য হয়ে গেছে, অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে গেছে।
লাভলু ভাই, আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনা যেভাবে মিডিয়ায় আসছে সেটা উদ্ধার তৎপরতার জন্য কি ভূমিকা রাখছে? মানে আমরা কি ঠিক পথে আছি? মানে আপনার কাছে কি মনে হয়, মিডিয়ার বিশ্লেষণটা কিরকম মনে হয়? আহ, আসলে মানে গতকাল থেকে যে ঘটনাটা আমরা ফলো করছি, দেখছি এবং মিডিয়া যেভাবে এটা কভার করছে, আমি শুধু একটু লাভলু ভাই আমার অভিজ্ঞতাটা শেয়ার করি যে আমরা 2:30টার দিকেই আসলে ঘটনাটা জানি, 3টার মধ্যেই হচ্ছে আমাদের টেলিভিশনের লাইভ কানেক্টিভিটি রওনা হয়ে গেছে, অন্য টেলিভিশনেরও, সব টেলিভিশনেরও, এবং টেলিভিশনে অনলাইন মিডিয়াগুলিতে, প্রথম আলো অনলাইন এডিশনে বা অন্য bdnews24.com-এ খুব দ্রুতই কিন্তু বিষয়গুলি খবরটা চলে খুব আসছে, দ্রুতই চলে আসছে। খুব দ্রুতই চলে আসছে। সেইটা মানে কতটা এবং যত দ্রুত ধরেন মিডিয়া কাজ করেছে, আপনি যেটা বলছিলেন বা স্বাধীন মালিক যেটা বলছিলেন, যত দ্রুত মিডিয়া কাজ করেছে তত দ্রুত কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে, মানে এটাই ছিল একটা বড় প্রশ্ন। যদিও আপনি দেখেছেন যে মিডিয়ার খবর এসছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারদিকে খবর দিয়েছে, টহল বসিয়েছে, পাহারা বসিয়েছে, যাতে সন্ত্রাসী মানে অপরাধীরা বেরিয়ে যেতে না পারে। কিন্তু তার মধ্যেও আমরা দেখলাম যে এখনো পর্যন্ত কিন্তু ধরা পড়েনি। এবং এইটা হচ্ছে কি, মানে খালি একটা মিডিয়া, আমার মনে হয় যে মিডিয়ার যে কাজটা মিডিয়া সেটা করছে। কিন্তু আমরা যেটা এই আজকে এখানে বসার আগে আমরা যে আলোচনাটা করছিলাম, যে দেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে এবং এটা কম বেশি মানুষ অনেক বেশি মিডিয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, বিকজ এখানে কার্যকর একটা বিরোধী দল নাই। মানে সরকারের কাছ থেকেও যেটা বলেন যে সরকার সম্পর্কে যে প্রশ্নগুলো ওঠে বা সরকারের যে সমালোচনাগুলো আসে, সেগুলো অধিকাংশই আসে মিডিয়ার মুখ থেকে বা নাগরিক সমাজের দিক থেকে। ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়া বা নাগরিক সমাজ একরকম সরকারের শত্রুতে বা তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যায়। এবং যেটা আপনার মনে আছে কিনা জানি না, আমাদের যদুর মনে পড়ে 70-80 দশকে, 70 বা 80 দশকে আমরা ল্যাতিন আমেরিকাতে কিন্তু এইরকম প্রবণতা দেখেছি, গুম খুন এই প্রবণতা দেখেছি আমরা। আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আপনার মনে আছে হয়তো নকশালবাড়ি আন্দোলন যখন চলছিল ভারতে, তখন কিন্তু ভারতেও আমরা এরকম গুমের সংস্কৃতি দেখেছি। মানে যখন রাষ্ট্রযন্ত্র মানে পারে না, তার মানে তার বিরোধিতাকে সামাল দিতে পারে না অন্য কোনো উপায়ে, গণতান্ত্রিক উপায়ে, মানে বা সেটা করার মতো মানসিক শক্তি বা রাজনৈতিক মনোবল তার থাকে না, তখন মনে হয় যেন কোথাও কোথাও সে এইরকম কিছু হয়। তো যেটা হচ্ছে, ধরেন আপনি যদি দেখেন সাম্প্রতিক সময়ে গুম, আমি একটু মনে করার চেষ্টা করছিলাম যে আমিনুল হত্যাকাণ্ড, যেটা নিয়ে মানে গুম হওয়ার বিষয়টা, যেটা আপনার দীর্ঘ আলোচনা, দীর্ঘ দিন ধরে এটা একটা বড় ইস্যু হয়ে আছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আপনি মিডিয়াতে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, খবর এসছে যে চার্জশিট এখনো কিন্তু মানে গ্রহণযোগ্য চার্জশিট কিন্তু এখনো হয়নি। আপনি যদি দেখেন ইলিয়াস আলী এখনো পর্যন্ত কিন্তু আমরা বের করতে পারিনি, চৌধুরী আলম বের করতে পারিনি। হয়তো কেউ কেউ মনে করতে পারেন ইলিয়াস আলী বা চৌধুরী আলম একজন তাদের মানে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা সন্ত্রাসের সঙ্গে তাদের যুক্ততা, কিন্তু সেগুলো কিন্তু কোনোভাবেই মানে তাদের গুম হয়ে যাওয়াটাকে জায়েজ করে না, একটা মানুষকে মানে সেটা জায়েজ করে না। বা আপনি যদি ধরেন সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে রফিউর রাব্বির সন্তান ত্বকী হত্যাকাণ্ড, তাই না? মানে এই যে আমরা পাচ্ছি না, এবং আপনি যেটা মানে আমাদের কি বলে ইকবাল ভাই বলছিলেন যে সরকারের মধ্যেও কিছু আছে কিনা, দেখেন এইরকম একটা আমরা এমন একটা সময় আছি যেটা বলছিলাম যে কার্যকর কোনো বিরোধী দল নাই এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু একে একে সব ধসে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলো সব ধসে যাচ্ছে, জায়গা নেই দাঁড়ানোর, প্রতিবাদ করার মতো বা কথা বলার মতো কিছু মানুষ আছে, মিডিয়া আছে, এবং তাদের মুখগুলো বন্ধ করে দেওয়ার জন্য নানা শক্তিগুলো। মিডিয়া এত স্বাধীন, তারপরও আপনি মিডিয়া স্বাধীন, কিন্তু ধরেন এই যেটা বলছিলেন আপনি, আমরা কি নিরাপত্তা মানে আমরা কি নিরাপদ বোধ করছি নিজেকে? আমার স্বাধীনতা কতটুকু? আমার নিরাপত্তার বাইরে তো না। আমি শেষ পর্যন্ত তো আমার পরিবারে ফিরে যাই। আমার পরিবারের সদস্যরা যখন বলেন যে না তুমি বেশি কথা বলো না, তুমি বেশি করো না, তখন আপনি কোন সাহসে সেটা করবেন? এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে রেজওয়ানাও কিন্তু এরকম আশঙ্কার কথা অনেক আগে বলেছিলেন যে এই আপনার এরকম তিনি যে সূত্রগুলো বাড়িয়েছেন এবং বলেছিলেন যে তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারের উপরে, এবং তারপরেও রিজওয়ানা কিন্তু তার জায়গা থেকে নড়েননি বা হন। এখন যেটা বলতে চাই যে খালিদা এইরকম একটা সময়ে তারপরেও রিজওয়ানা কিন্তু তার জায়গা থেকে নড়েননি বা হন। এখন যেটা বলতে চাই যে খালিদা এইরকম একটা সময়ে
যেখানে হচ্ছে মোটামুটি এমন একটা মানে এটা এক ধরনের যদি বলেন একটা ভয়ের সংস্কৃতি বা একটা একটা চাপের সংস্কৃতি, যে কোনোভাবে মুখ বন্ধ করে দেয়া বা লোকজনকে, এবং সেখানে কিন্তু সবটাই যে সরকারের মধ্যে তাও না, অনেক রকম বাহিনী, অনেক রকম গোষ্ঠী তৈরি হচ্ছে যারা এই কাজগুলো করে। আপনি বললেন যে মৃদুল চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে, মৃদুল চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আপনার মনে আছে, ঘটনাটা মিডিয়া কিন্তু প্রচন্ডভাবে আমরা মৃদুল চৌধুরী প্রসঙ্গে একটু লাবলু ভাই আপনার কাছেই আসবো, কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে ইকবাল ভাই, লাবলু ভাই এবং ডক্টর শাহদিন মালিক দুইজনই একটি বিষয়ে কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন বা আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক যে জবাবদিহিটা সেইটা অনুপস্থিত থাকলে একটা রাষ্ট্রযন্ত্রের অনেক কিছুই ঠিক মতো ফাংশন করে না, আমি যদি ঠিক বুঝে থাকি আর কি সারাংশ। আপনি এই সব প্রসঙ্গে কি বলবেন? আসলেই আমাদের গণতন্ত্র কতটা উপস্থিত বা অনুপস্থিত, আপনার কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমরা কি আসলে এক ধরনের গণতন্ত্রহীনতা, জবাবদিহির ঊর্ধ্বে একটা সমাজে বাস করছি কিনা? এই ধরনের একটা কমেন্ট খুব আমি মনে করি দ্রুত দেওয়া, এটা কিন্তু গণতন্ত্রের জন্যই ক্ষতিকারক। গণতন্ত্রের অনেক দিক থাকবে, কোনো কোনো সময় হয়তো গণতন্ত্রে কিছুটা হতাশা আসবে, গণতন্ত্রে কিছু কিছু সময় উত্তরণের ব্যবস্থা থাকবে। আমরা কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্টগুলোর মধ্য দিয়ে যাচ্ছি। যেমন ধরুন, আজকে যদি আমি বলি যে গণতন্ত্রকে সুসংহত করার জন্য যে কয়েকটি প্রতিষ্ঠান দরকার, তার মধ্যে ধরুন একটা মিডিয়া। আমাদের আজকে মিডিয়াগুলো আমরা অন্তত গর্বের সাথে বলতে পারি আমরা আমাদের দায়িত্ব পালন করছি, এবং দায়িত্ব পালন করছি বলেই কিন্তু আজকে এই ধরনের ঘটনাগুলো চলে আসছে রাতারাতি, এবং ভালোভাবে এটা সরকারের উপরে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে, যারা সমাজের যারা উচ্চ পদে আছেন তাদের উপরে কিন্তু এটার একটা প্রভাব আসতেছে, সাধারণ জনগণও সেটা দেখছে। পাশাপাশিভাবে যদি আমরা দেখি বাকি প্রতিষ্ঠানগুলো, যেমন এখানে স্বাধীন মালিক সাহেব আছেন, যদি আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন যন্ত্র, আমাদের রাজনৈতিক যদি সংস্কৃতি, আমাদের পার্লামেন্ট, সেগুলো যদি সেইভাবে যদি সক্রিয়ভাবে যদি ভূমিকা পালন করত, তাহলে আমার মনে হয় আজকের যে ক্রাইসিসের কথা আমরা মনে করছি, এই ক্রাইসিস কিন্তু একদিনের তৈরি নয়, এই ক্রাইসিস কিন্তু দীর্ঘদিনের তৈরি। ধরুন 1975 সালে আমাদের জাতির জনককে হত্যা করা হয়েছে। তখন একটি সভ্য দেশে কিভাবে একটি সংবিধান প্রণয়ন করা যায় যে আত্মস্বীকৃত খুনিদেরকে মানে বিচার করা যাবে না। তারপরে দেখলাম আমরা 21শে আগস্টের ঘটনায় জজ মিয়াকে আনা হলো। এই যে রাষ্ট্রের পক্ষ থেকে যে এই ধরনের ঘটনা কিন্তু অতীতের ঘটনা আজকের ঘটনাকে উৎসাহিত করে, এবং আজকের ঘটনা আগামীকালের ঘটনাকে প্রভাবান্বিত করবে। তাই একটি জায়গাতে এসে আমাদের সবাইকে আমাদেরকে আজকে এই আমরা কি আশা করতে পারি না সেই একটি জায়গায় এখন থেকেই শুরু হবে? না, আমরা আর অতীতের সাথে কম্পেয়ার করব না। আমরা তো যেতে চাই, এবং যেতে চাই বলে আমরা অতীত আমাকে অভিজ্ঞতা নিতে হবে, বর্তমানকে আমাকে স্বচ্ছ রাখতে হবে, এবং ভবিষ্যতে আমার অঙ্গীকারকে শানিত করতে হবে যে আমরা এই বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং যারাই সরকার, আরেকটি প্রবণতা আমরা দেখছি যে যখনই কোনো ঘটনা হয় সঙ্গে সঙ্গে সরকারকে আমরা দোষারোপ করার একটা প্রবণতা আমরা দেখি, হয়তো অতীতের অভিজ্ঞতার আলোকে। আমি প্রথমেই বলেছি যে রেজওয়ানা তিনি কিন্তু কোনো দলীয় কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, বা তার হাজব্যান্ডও ছিলেন না। সেই হিসাবে সরকারের এমন কোনো রাজনৈতিক স্বার্থ এখানে থাকার কোনো কারণ নেই। এখানে প্রশ্ন হলো যে তিনি আবার কতগুলো কথা বলেছেন যে তারকে সম্পৃক্ত রাখার জন্য তার হাজব্যান্ডের, এটিও আমি মনে করি যে তার এত দ্রুত তিনি যে এজাহারটা দিয়েছেন, সেই এজাহারে কিন্তু কোনো শক্তির ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে বা কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি বলেন, তিনি স্পষ্ট বলেছেন যে তার কোনো শত্রু নাই, কিন্তু এইটা বোধহয় তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সেই কিন্তু তাতে যে তিনি একজন আইনজীবী, এখানে ডক্টর স্বাধীন মালিক আছেন, আইনজীবী হিসাবে কিন্তু এই কমেন্টটাও আমি মনে করি বিচারের জন্য ভালো নয়। কারণ যদি তার কাছে কোনো তথ্য থাকে, এমনও তো হতে পারে যে ব্যবসায়িক কারণের জন্য তার স্বামী, তার নিজের কারণের জন্য নয়, তার স্বামী তার ব্যবসায়িক কারণের জন্য তিনি জড়িত হতে পারেন। তবে যে কোনো কারণের জন্য জড়িত হোক না কেন,
কেউ একজন নিরাপত্তাহীনতাতে ভুগবে, গুম হয়ে যাবে, অপহরণ হবে, সেটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডক্টর সাজু মালিক, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমি আজকে রিজন আপার যে বক্তব্য সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে উনার স্বামীর কোনো শত্রু ছিল না এবং নিজের পেশাগত কাজের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তদন্তের আওতায় আনতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করেন যে এইটি তার কাজ তো আমরা জানি। আর আরেকটি বিষয় যেটি জনাব ইকবাল সোবহান চৌধুরী বলছিলেন যে বিচার বিভাগের ভূমিকা বিচার বিভাগ পালন করছে কিনা সেটি বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রেখেই আপনি কিভাবে দেখেন? এখন ওই যে রেজওয়ানা যেটা বলছে তার শত্রু, তার কাজ সম্পর্কে তো আমাদের ধারণা আছে এবং সে বিরাট বিরাট ওই বড় বড় রিয়েল স্টেট মানে একেবারে শত শত কোটি টাকার রিয়েল স্টেট প্রজেক্টের বিরুদ্ধে সে মামলা করে তাদের মানে বেআইনি কাজের জন্য বন্ধ করে দিয়েছে। শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি একটা বোধহয় বড় জাহাজ আনলে আমার যত ধারণা যে প্রায় 150 থেকে 200 কোটি টাকা কিন্তু একটা জাহাজেই ওই যে মানে লোহা ভাঙ্গার ওই এতে এইগুলি তার যে জাহাজে করে পরিবেশের যে ক্ষতি হচ্ছিল এইগুলি যে সে মামলা করেছে, অবশ্যই তার পেশাগত কাজের এইভাবে মানে জনগণের ভালো করতে গিয়ে, পরিবেশ রক্ষা করতে গিয়ে, পরিবেশ বাঁচাতে গিয়ে যারা পরিবেশ বিনষ্ট করছিল তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং সেই সুবাদে তার শত্রু নিশ্চয়ই হতে পারে, যেটা বলছে তারা খুব। এবং আমি কিছু তার রেজওয়ানের সাথে 2-1টা মামলাতে গিয়ে দেখেছি যে বিপক্ষে মানে যে কোনো তার যাদের বিরুদ্ধে মামলা করছে তারা কিন্তু কোর্টের অন্তত একেবারে 20-30-40 জন করে উকিল তারা এঙ্গেজ করেছে, ফলে তার পক্ষে মানে তাকে সাহায্য করার মতো কেউ উকিল থাকে না। অথবা ওই সব ক্ষেত্রে হ্যাঁ সে নিশ্চয়ই পেশাগতভাবে শত্রু করেছে, কিন্তু আমরা যেটা কাজ করি মানে যেটা কাজ হলো যে সব ক্ষেত্রে সব কিছু বলা সম্ভব হয় না, কিন্তু কোনো অন্যায় দেখলে যে প্রতিবাদ করি। এখন যারা অন্যায় করছে তারা তো আমাকে তাদের বন্ধু মনে করবে না। রেজওয়ানেরও ওইটাই হয়েছে যে পরিবেশের ব্যাপারে যারা অন্যায় করছে সে তাদের শত্রু, তাদের বিরুদ্ধে কাজ করেছে এবং তারা তাকে শত্রু মনে করছে না, এবং সেটাই হয়তো রেজওয়ানা বলেছে। আর হ্যাঁ আদালতের ব্যাপারে ভাবমূর্তি, এখন আদালতের সমস্যা হয়ে গেছে আমার দৃষ্টিতে যে আদালতও সরকারের মতো তার ভাবমূর্তির ব্যাপারে খুবই সেন্সিটিভ হয়ে গেছে। তো এটাই হলো আদালতে আমি বলবো একমাত্র যে সে ভাবমূর্তির ব্যাপারে, কিন্তু কথা হলো যে মানে যেটা হয় বিভিন্ন মানে ঐতিহাসিকভাবে হয়েছে রাজা থেকে শুরু করে হবে যে আমার সমালোচনা করলে এটা হলো সবচেয়ে বড় অপরাধ, সমালোচনা করাটা সবচেয়ে বড় অপরাধ বলে প্রতিষ্ঠানকে কেউ ভালো করতে পারে নাই। সমালোচনা করতে দিয়ে এবং সমালোচনাটা আমলে নিয়ে ওই শুধরানোর ফলে প্রতিষ্ঠান ভালো হয়। আমাকে সমালোচনা করা যাবে না বলে কিন্তু দুনিয়াতে কোনোদিন কোনো প্রতিষ্ঠান ভালো হয় না। কিন্তু ডক্টর স্বাধীন মালিক একটা জিনিস খেয়াল করেছেন, শুধু রাজনীতিবিদদের, আমরা এমন একটা সমাজে বাস করি যে এই সমাজে শুধু রাজনীতিবিদদের সমালোচনাই করা যায়। আমরা কিন্তু কোনো সংবাদপত্রে, কোনো গণমাধ্যমে আমরা সেই গণমাধ্যমের সমালোচনা দেখি না। আমরা কিন্তু ডাক্তারদের সমালোচনা করতে দেখি না, বরং মানে কি এক ঘটনা হলে সবাই মিলে কর্মবিরতি পালন করলো সবাই তাকে সমর্থন করেন। মানে রাজনীতিবিদরা ছাড়া তো কেউই আসলে সমালোচনা সহ্য করে না। এটা কি সমাজের একটা কেমন একটা দিক? ওইটা তো হ্যাঁ না, মানে মিডিয়ার ব্যাপারে এটা আগে সমালোচনা করতে যাওয়া তো খুব কঠিন, মানে খুব কঠিন। কিন্তু রেজওয়ানের ব্যাপারে কালকে তো টেলিভিশনে দেখছিলাম যে হ্যাঁ সংবাদ কোন মিডিয়া রিপোর্টাররা তাকে প্রশ্ন করছে আপনি আশাবাদী কি না আপনার স্বামীর ব্যাপারে। এর থেকে ইনসেনসিটিভ ব্যাপার কিছু তো হতেই পারে না। তো মিডিয়া এরকম না, কিন্তু মানে সাংবাদিকরা হ্যাঁ মাঝে মাঝে কিছু রিপোর্ট, কিছু সাংবাদিকতা নিশ্চয়ই খুব খারাপ, কিন্তু ওভারঅল সাংবাদিক মিডিয়া তো রোল পজিটিভ ওভারঅল। এবং এরকম একটা ক্রাইমের ঘটনায় পৃথিবীর অন্য যে কোনো দেশ হলে কোনোদিনও রিজনা আপার বাচ্চাদের ছবি ছাপাতো কিনা এই ব্যাপারে আমার দৃঢ় সন্দেহ আছে, মানে এটা কখনো করতো কিনা, কারণ এইরকম একটা শত্রুতা ভাবাপন্ন পরিবেশে কিন্তু আমরা আজকে অহরহ এটি দেখলাম। তার স্বামী অপহৃত হয়েছে সেখানে এটা কেন এই ছবি ছাপাতে হবে আমি জানি না। লাভলু ভাই, আপনি মৃদুল চৌধুরীর কথা বলছিলেন, সেটা খুবই ইন্টারেস্টিং। এই ব্যাপারে কিন্তু কারোই কোনো সন্দেহের অবকাশ নাই যে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ করার কারণে, যেটি মৃদুল চৌধুরীর পরিবার এবং মৃদুল চৌধুরী নিজেও জানিয়েছেন যে তিনি বেঁচে ফিরতে পেরেছেন, কিন্তু তারপরে এই ঘটনাটির কার্যকারণ অনুসন্ধানে আমরা মিডিয়ার আর কোনো ভূমিকা নিতে দেখি নাই। না, এটা অভিযোগটি ছিল খুবই গুরুতর, খুবই সাংঘাতিক। এবং এটা বিষয়টা তো ধরেন একটা হচ্ছে যে মিডিয়া মানে আমাদেরও তো কিছু সীমাবদ্ধতা আছে, তাই না? আমরা যখন কোনো জিনিসের মিডিয়া যখন কোনো জিনিসের তদন্ত করে বা অনুসন্ধান করে, মানে সেখানে নিশ্চয়ই আমি আমার যে সোর্স বা আমার যা আমি নিশ্চয়ই তাকে ক্ষতিগ্রস্ত করে করব না। এখন ধরেন মৃদুল চৌধুরীর ঘটনায় আমাকে অনুসন্ধান করতে গেলে তার বড় সাহায্য লাগবে, মৃদুল চৌধুরীর বড় সাহায্য লাগবে। এখন যেই লোকটা মানে বেঁচে ফিরে এসছেন তিনি কি আর কোনোভাবে সাহায্য করবেন মিডিয়াকে? এবং সেখানে মিডিয়াও আর কতটুকু সেই জায়গাটা কাজ করতে পারবে? এইখানে কিন্তু প্রয়োজন ছিল যদি বলেন যে সরকারেরই কাজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ, যে মৃদুল চৌধুরীর ঘটনাটার পিছনে কি ছিল সেটা বলা। কারণ যেটা বললেন যে দেখেন
শেষ পর্যন্ত কিন্তু আইন আমরা শৃঙ্খলা কি রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে লেগে আছি, তারা আসলে আদৌ কাজটি করছে না, কিনা? আমরা তো এই পর্যন্ত তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মানে দেখিনি যে তারা ভূমিকাটা যে দেখি তারা নাই। যে তারা এটা তদন্ত করে বের করেছে যে মেহুল চৌধুরীকে কারা অপহরণ করেছিল, কিভাবে করেছিল, কেন করেছিল, আমরা কিন্তু কোনো কিছু পাইনি। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এই যে জায়গাটা যেটা মানে স্বাধীন মালিক ভাই বললেন যে আমাদের পুলিশ বাহিনীর অনেক ক্ষেত্রে আমরা অনেক দক্ষতা দেখেছি, অনেক ক্ষেত্রেই বিশেষ করে আমি একটা ব্যাপারে আমি মানে একটা প্রশংসাই করি অনেক সময়, সেটা হচ্ছে যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে, সেইখানে কিন্তু আমাদের বড় ধরনের সাফল্য আছে। এটা আমার অস্বীকার করার কোনো জো নাই। যেটা আমরা 2005 পর্যন্ত একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম, একের পর এক বোমা ফাটছে, মানুষ মরছে, হ্যাঁ, গ্রেনেড হামলা হচ্ছে এবং এগুলো চলছিল। এবং তারপরে কিন্তু 2005 পর্যন্ত একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম, একের পর এক বোমা ফাটছে, মানুষ মরছে, হ্যাঁ, গ্রেনেড হামলা হচ্ছে এবং এগুলো চলছিল। এবং তারপরে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয়তা দেখি, তৎপরতা দেখি, এবং র্যাবের মধ্যে র্যাব কিন্তু তার নিজস্ব একটা গোয়েন্দা মানে এক ধরনের ইন্টেলিজেন্স তৈরি করেছিল এবং বেশ সফল হয়েছে। কিন্তু একইভাবে আমরা অন্যান্য জায়গাগুলোতে তাদের যে সাফল্যের জায়গা, আমরা সেখানে কিন্তু সেই জিনিসটা দেখছি না। কোনো ক্ষেত্রে কোনো মামলায় দ্রুত সাফল্য চলে আসছে, সেটার কারণটা হচ্ছে ওই যে আপনি ধরেন সোনালী ব্যাংকের থেকে টাকা লুট করে নিয়ে গেল সুড়ঙ্গ করে, ওরা এরা তো পেটি খুনি, মানে পেটি অপরাধ, criminal, হ্যাঁ। পেটি ক্রিমিনাল, সে সুড়ঙ্গ করে টাকা চুরি করছে, তো সে তো কিছু ক্লু রেখেই যায়। ওই জায়গাটা সে বসবাস করছে এতদিন ধরে, তাকে অনেক লোক চিনে। কিন্তু সাগররুনির খুনিকে কিন্তু আপনি এখনো পর্যন্ত বের করতে পারেননি। 24 ঘন্টা, 48 ঘন্টা, 48 দিন, মানে 48 মাস পেরিয়ে যাচ্ছে, আপনি কিন্তু পারেননি এখনো পর্যন্ত। ডিএনএ টেস্ট, অমুক তমুক ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। ওইটা আমি তো বলছি এইগুলো স্যার আমি ইন্টারাপ্ট করতে না, যাচ্ছি না আবার। হ্যাঁ। মানে ওইভাবে যদি দেখেন যে বললাম না আমাদের ওই যে ওইভাবে যে success rate, সাকসেস রেট ইজ ভেরি নাই, Right. প্র্যাকটিক্যালি নাই। হ্যাঁ স্যার। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন বারবার আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই রিজওয়ানার ঘটনাটায় মূলত যেটা হচ্ছে যে মুখ বন্ধ করা, ভয় দেখানো। সেটা যেই এটা যেই হোক, সেটা যদি এটার মধ্যে সরকারের কোনো বাহিনী জড়িত থাকে তারাও যদি হয়, বা বাইরের কোনো বাহিনী, প্রাইভেট কোনো বাহিনী কোনো জড়িত থাকে, তাদেরও ব্যাপারে আমি নিশ্চিত না, কারণ এটা তো আমি তো এই মুহূর্তে এটা বলা কিন্তু সম্ভব আমার আসলে পক্ষে বলা সম্ভব না। কিন্তু এটার মূল উদ্দেশ্য হচ্ছে রিজওয়ানাকে শুধু ভয় দেখানো না, এই ভয়টা দেখানো পুরো সমাজকে, রাষ্ট্রকে এবং সকল নাগরিক, যারা প্রতিবাদ করছে, যারা সমালোচনা করছে, তাদের মুখ বন্ধ করে দেওয়া। লালু ভাই, আমাদের এখানে অনেকগুলো এসএমএস আসছে, বিশেষ করে ইকবাল ভাই, মানে আমি এসএমএস গুলি একটু মানে সারাংশ বলতে চাই যে সবাই আপনাকে প্রথমে বলছেন যে মাননীয় ইকবাল সোবহান চৌধুরী, ডক্টর শাহদিন মালিক এবং জনাব সানাউল্লাহ লাবলু, আপনারা আজকে এখানে কথা বলছেন, আগামীকাল যে আপনারা বাসায় ঠিকমতো ফিরতে পারবেন তার কি কোনো নিশ্চয়তা আছে কিনা? কারণ আমরা যে কোনো লোককেই যে কোনো সময় দেখি। এটা হচ্ছে একটা জনরা। আরেকটা জনরার এসএমএস আছে এরকম যে সরকারের শীর্ষ পর্যায় থেকে অনেক সময় বলা হয় যে ঘরের ভিতরে নিরাপত্তা দেওয়াটা খুব সম্ভব না। আমরা যদি ঘরে নিরাপদ না থাকি, রাস্তায় নিরাপদ না থাকি, তাহলে আমাদের নিরাপত্তাটা আসলে কোথায় থাকবে, সেই আলোচনাটাও আছে। আপনি নিশ্চয়ই এই বিষয়ে আলোকপাত করবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। ইকবাল ভাই, একটু বড় করে আপনি বলেন, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি ইকবাল ভাই, বিরতির আগে যে বিষয়টা আলোচনা ছিল আপনি একটু বড় করে বলবেন, আমি একটু তার সঙ্গে একটু যুক্ত করতে চাই। আজকে সোশ্যাল মিডিয়াতেও এই একটি বিষয়ে খুব বেশি আলোচনা হচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটি আপনি নজরে পড়েছে, যে ঢাকায় রর হাতে ইন্ডিয়ান মুজাহিদের জঙ্গি আটকের একটি দাবি সম্বলিত একটি খবর বেরিয়েছে, যেটি পরবর্তীকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে যে এই বিষয়ে তার কোনো কিছু জানা নেই। তো এই বিষয়টি আসলে আলোচনার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আপনি যদি একটু। না, সবচেয়ে বড় যেটি হলো যে আমাদের, আর তার আগে একটু বলি যে আমি আসলে পিছন ফিরে দেখছিলাম যে আমাদের স্ক্রিনেও আসলে রিজন আপার বাচ্চাদের ছবি দেখা যাচ্ছে, যেটি লাভলু ভাই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার মনে হয় যে ছবিটি না থাকলেই ভালো হবে। সরি না, এখানে প্রশ্ন হলো যে আমাদের সমাজে আমাদের প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব আছে। শুধু যারা সরকার পরিচালনা করেন, আইন শৃঙ্খলা, বা আমরা মিডিয়া, বিচার বিভাগ, সবারই কিন্তু প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু দায়িত্ব আছে। আমরা যদি যার যার দায়িত্ব আমরা যদি আন্তরিকতার সাথে এবং জবাবদিহিমূলক আপনি যে কথাটি বলেছেন সেটা যদি করতাম, তাহলে কিন্তু আজকে সমাজের এই অবস্থাটা এসে দাঁড়াতো না। আমি এই কথাটি এই জন্য বলতে চাচ্ছি যে আমরা কাউকে ব্লেম করি, সাধারণ খুব তাড়াতাড়ি ব্লেম করে দিই, কিন্তু আমি
এটা চিন্তা করি না যে আমি যে ব্লেমটা করছি সেই ব্লেমটা কতটুকু উদ্দেশ্য প্রণোদিত নয়। যেমন ধরুন আজকে রেজওয়ানা চৌধুরী তিনি অবশ্যই তিনি এত মর্মাহত বা এমন কনসার্ন বা অরিড যে তার স্বামী আজকে অপহৃত, এবং তিনি বলেছেন তার স্বামীকে তিনি ফেরত যেতে চান অক্ষত অবস্থায়, এবং আজকে তার পাশে এসে দাঁড়িয়েছেন সুশীল সমাজের অনেকে, আইনজীবীরা দাঁড়িয়েছেন, আমরাও মিডিয়ারাও কিন্তু সেখানে কথা বলছি। কিন্তু কথাগুলো তিনি যেটা বললেন যে তার এই পেশাগত জীবনে তিনি যাদেরকে ইয়ে করেছেন তাদের ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছেন, যেমন বেক্সিমকোর কথা বলেছেন, বসুন্ধরার কথা বলেছেন, যমুনার কথা বলেছেন বা ইত্যাদি ইত্যাদি। তো আমি মনে করি যে এটিও কিন্তু তার কাছে যদি সেই ধরনের, এবং তিনি বলেছেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, উনাকেও সেই প্রশ্নটি আজকে করা হলে উনি বলেছেন যে উনি কারো নাম নেন নাই, উনি বলেছেন যে উনার কারণে যাদের আসলে, আমি সে কথাটাই বলতে চাচ্ছি যে এটিও কিন্তু এক ধরনের এই ধরনের বক্তব্য কিন্তু আরেকটি ঘটনার জন্ম নিতে পারে। তাই আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব হলো এখন দুটো। একটি হলো যে ওনাকে উদ্ধার করা, আবু বকর সিদ্দিকী সাহেবকে উদ্ধার করা অক্ষত অবস্থায়, এবং পরবর্তী এই ঘটনার পিছনে কারা, কেন, কি উদ্দেশ্যে ছিলেন তাদেরকে বের করা। র নিয়ে আপনি কোনো কিছু বলবেন? রর ঘটনা যেটি, সেটি তো আমাদের একটি টাইমস অফ ইন্ডিয়াতে সেটি যে কথাটি হয়েছে যে টাইমস অফ ইন্ডিয়া বলেছে এখান থেকে তারা নিয়ে গেছে, মানে অর্থাৎ তারা বলেছে যে ঢাকার এয়ারপোর্ট থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটি আমার মনে হয় যে কতটুকু সত্য সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে একটি রিজয়েন্ডার বা এরকম কিছু পাঠিয়েছি, মানে আমাদের সেটা নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই সেটা করা হবে। আপনি নিশ্চয়ই জানবেন পাঠানো? না, এটা পাঠানোর প্রয়োজন আছে, কারণ এই ধরনের ঘটনা যদি সত্য হয়ে থাকে সেটাও এক ব্যাপার, আর যদি সত্য না হয়ে থাকে তাহলে কিন্তু সেটা জানা দরকার। দ্বিতীয় যেটি আমি বলি যে আজকে ভাবমূর্তির কথা বলেছেন আপনি প্রথমেই, আমি নিজে জানি যখনই এই আবু বকর সিদ্দিকী সাহেব যখন অপহৃত হলেন, ঘটনার পরপরই প্রধানমন্ত্রী নিজেই এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সমূহকে তাই নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে হোক এই তাদের অব্যাহতভাবে এবং চূড়ান্তভাবে তাদের যে পদক্ষেপ নিতে হবে এবং তাকে উদ্ধার করার জন্য তিনি বলেছেন। তাই আমি বলতে চাচ্ছি যে সরকার কোনো ঘটনার সাথে জড়িত না থাকলেও সরকারের যে দায়িত্বটি, সেই দায়িত্বটি কিন্তু সরকারের মধ্য থেকে পালন করতে হয়। ডক্টর শাহদিন মালিক, আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনায় আজ উদ্বিগ্ন নাগরিক বৃন্দ ব্যানারের সংবাদ সম্মেলন হয়েছে। আপনারা আইনজীবীরা আন্দোলন করার ঘোষণা দিয়েছেন। নাগরিক সমাজ, পেশাজীবীদের এই ধরনের তৎপরতা আসলে কি লাভ হয়, এটা লোকজন জানতে চাইছে। লাভ না, আজকে যেটা হয়েছে কি, যে আইনজীবীদের এটা মানববন্ধন হয়েছিল সুপ্রিম কোর্টে, বলি কালকেই বোধহয় এরকম সময়, 24 ঘন্টা আগে আমরা 2-3 জনে ঠিক করলাম যে রাতে 11:30টার সময় SMS করে যে 1টার সময় আমরা সুপ্রিম কোর্টের ওখানে মানববন্ধন করব। আজকে 1টার সময় গিয়ে দেখি প্রায়, জানি না সব মিডিয়াতে কভার করেছে যে 100-150 আইনজীবী বা সুশীল সমাজে কিছু আসছে। সবার কথা একটাই যে সবাই যে এরপরে কি হবে, মানে এটা বন্ধ হবে কিভাবে, এটা শেষ হবে কিভাবে, এরপরে কি হবে। সব জায়গায় আমরা যেটা বলছি, সবাই উদ্বিগ্নতাটাই আমাদের অসহায়ত্বটা মানে তুলে উঠে আসছে। এখানে তো ধরেন এই নিরাপত্তা দেওয়া মিডিয়ারও কাজ না, মানে আইনজীবীদেরও কাজ না, বা সুশীল সমাজেরও কাজ না, কিন্তু আমাদের সবাই এত উদ্বিগ্ন হয়ে আছি, সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছি। এই দুশ্চিন্তার কারণে আজকে তো অনেকগুলি, মানে বিভিন্ন ওই যে ব্র্যাকে হয়েছে, বিভিন্ন সংগঠনের সব জায়গায় কিন্তু মূল সূর্যটা উঠে আসছে যে আমরা সবাই খুব অসহায় বোধ করছি, নিরাপত্তাহীন বোধ করছি। এবং এর ফলে কিন্তু ওই যে এই নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু সরকারের ভাবমূর্তির ব্যাপারটা চলে আসবেই। কারণ আমরা তো সরকার হলেও আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং এই নিরাপত্তা দেওয়ার জন্য এই সব বাহিনীগুলি আছে। তো এই যে নিরাপত্তাহীনতায় ভুগছি, এর ফলে কিন্তু এটা সরকারের ভাবমূর্তি ওখানে সাংঘাতিকভাবে ব্যাহত হবে। এটা মানে আলটিমেটলি দায়িত্ব যে কারণ যেটাই হোক, মানে কোনো মানে টাকা পয়সার জন্য করে থাকুক বা কোনো সন্ত্রাসী যেই করে থাকুক, কিন্তু সবার একটা এক্সপেকটেশন হবে যে সরকার এখানে ফেল করছে। আর এই আমার মনে হয় যে রেজওয়ানা, এই আবু বকর সিদ্দিক সাহেব যেটা হচ্ছে, এর আগে যে গুম অপহরণ দু একটা বাদ দিয়ে গুম অপহরণের কথা যেগুলো আসতো, সেখানে আসতো যে গুম, মানে এটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, কিন্তু বলা হতো না যে ওই যে ক্রস ফায়ারে মারা গেছে
কাছে একটা ইয়ে ছিল যে ওরা সন্ত্রাসী ছিল, এটা খুব ইনডাইরেক্টলি হলেও একটা খুব পপুলার ডিসকোর্সে সাধারণভাবে একটা জাস্টিফাই করার চেষ্টা হচ্ছিল। কিন্তু এখন মনে হয় যে গত ইদানিংকালে যেটা দেখছি এবং আবু বকর সিদ্দিকী সাহেবের যেটা হচ্ছে যে এখন গুম অপহরণ হওয়া শুরু করেছে একেবারে সাধারণ নাগরিক, যারা তাদের সাথে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত না, যারা রাজনীতির সাথে কোনোভাবে জড়িত না। এখন এইরকম যে মৃদুল সাহেবের কথা বললে এরকম শুরু হয়েছে, এইটাতে আমার মনে হয় যে নাগরিকদের উৎকণ্ঠাটা আরও বেড়েছে। লাভলু ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যেটি ইকবাল ভাই একটু ইঙ্গিত করলেন, আমরা কিন্তু এটি দেখছি যে অরাজনৈতিক ইস্যুকেও রাজনৈতিক একটি রং দেওয়ার চেষ্টা থাকে। যেমন এই আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ বিবৃতি দিয়েছেন, বিএনপির পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে, এবং একটি রাজনৈতিক ফায়দা হাসিলেরও একটি লক্ষ্য থাকে। আবার সরকারের এই প্রশাসনিক সমালোচনা করা হলো সেটিকেও একটি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং একটি রাজনৈতিক ফায়দা হাসিলেরও একটি লক্ষ্য থাকে। আবার সরকারের এই প্রশাসনিক সমালোচনা করা হলো সেটিকেও একটি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয় যে সরকারের বিরোধিতা করা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনার একটু মূল্যায়ন একটু শুনবো লাভলু ভাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। লাভলু ভাই, বিরতির আগে জানতে চাইছিলাম রাজনৈতিক ইস্যুকে অরাজনৈতিক ইস্যুকে রাজনীতিকরণ দুই পক্ষ থেকেই, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা তো আমাদের যদি বলেন আমাদের রাজনৈতিক সংস্কৃতির এটা অংশ। এটা সবসময় আমরা করে এসেছি এবং এটা আজকের ঘটনা না। এবং এটা মূলত হচ্ছে সবসময় বিরোধী দল যে কোনো বিষয়কে মনে করে যে এটা সরকারের উপরে চাপাতে পারলেই ভালো, বা সরকারও বিষয়টাকে নিয়ে এরকমই করে। আপনার মনে আছে যে গ্রেনেড হামলার 21 আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় সেটা তো রাজনৈতিক ঘটনাই ছিল, তাই না? বর্তমান প্রধানমন্ত্রী তার সেখানে সমাবেশ করছেন, সেখানে গ্রেনেড হামলা হলো, তাকে হত্যার একটা চেষ্টা হলো। সেই সময় যারা সরকারে ছিল তাদের পক্ষ থেকে কি বলা হলো যে আওয়ামী লীগের এই একাংশ এই ঘটনা ঘটিয়েছে, এবং এই নাটকটা ঘটিয়ে সেই একাংশ আওয়ামী লীগের কোনো একাংশ তার নেত্রীকে, বা এটার মধ্যে আওয়ামী লীগের জড়িত, তা আওয়ামী লীগের নিজের লোকজন তার নেত্রীর দিকে বোমা বা গ্রেনেডটা ছুড়বে কেন? তার নিজের এতগুলো লোক মারবে কেন? সেই যুক্তিটা কি? সেই ইয়েটা কি? বা আপনি ধরেন আমাদের দেশে যখন আমাদের এই বর্তমান সরকার আগের মেয়াদে যখন বিডিআর ঘটনা আসলো, তখন বলা হলো যে এটার সঙ্গে সরকার জড়িত। অনেকেই বলেছে এই সরকার ক্ষমতা নেওয়ার 1 মাসের মধ্যে যখন ঘটলো ঘটনাটা। তা আমি তখন আমার কাছে নিজের কাছে প্রশ্ন আসলো, আমি একজন সাংবাদিক হিসেবে আমি তো নিজে কিছুটা যুক্তিমনস্ক, নিজেকে প্রশ্ন করার চেষ্টা করি যে একটা সরকার ক্ষমতা নেওয়ার 1 মাসের মধ্যে সে নিজের অবস্থানটাকে টলমল করার জন্য কেন চেষ্টা করবে? যুক্তিটা কি? নিজের অবস্থানকে কেন সে নড়বড়ে করবে? সো এই যুক্তিগুলো আমাদেরকে খুঁজতে হবে। আমাদের মানুষে, আমাদের সমাজে আমরা যারা কাজ করি, এটা রাজনীতিবিদ বলেন, সাংবাদিক বলেন, বা অন্য যারা, কেউ যুক্তি মেনে চলে না। সবাই যার যার আমি বলবো যে অনেক বেশি আবেগ দিয়ে চলি এবং অনেক বেশি রাজনৈতিক পক্ষপাত দিয়ে বিচার করি। এইখানে আমরা যেটা বলি, ধরেন আমরাও যে অনেক সময় দল নিরপেক্ষ অবস্থানে থেকে, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ভোট আমি যাকেই দেই না কেন চেষ্টা করি পেশাগত জীবনে একটা দল নিরপেক্ষ অবস্থানে থেকে নিজের মতটা প্রকাশ করতে। কিন্তু আমার মতটা যখন কারো পক্ষে যায় না, আমি এই সময় যদি বলি যে ধরেন 5ই জানুয়ারির নির্বাচন, যেটার বিরোধিতা করেছি, যেটা আমি মনে করি যে এখনো আমি মনে করি যে এই নির্বাচনটা করাটা ঠিক হয়নি, সবাইকে নিয়ে নির্বাচন করা উচিত ছিল, এইটা সরকার পছন্দ করেনি। আবার একই কথা আমি যখন 2006-এ বলেছি যে ওইভাবে নির্বাচন করা ঠিক হচ্ছে না, সবাইকে নিয়ে করতে হবে, এবং যার কারণে 1/11 আসলো, তখনও কিন্তু সেটা তখনকার সরকার মনে করেছে যেটা আওয়ামী লীগের পক্ষে বলছি। আসলে দেখেন আমাদের অবস্থানে কিন্তু কোনো পরিবর্তন নাই। আমি আমার নৈতিক জায়গা থেকে আমি আমার মতামত একই জায়গায় আছি, কিন্তু আমার সঙ্গে যারা সরকারে থাকেন তাদের সাথে এই সংঘাতগুলো তৈরি হয়। এবং আমি যেটা বলছিলেন, দেখেন রিজওয়ান হাসানের যে ঘটনাটা, এটাকেও রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হবে, এবং যত এটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হবে ততই কিন্তু এটা ক্ষতিকর হবে। আমি মনে করি যে এই জায়গাটাতেই রাজনীতিবিদদের, সরকারে বা বিরোধী দলে যারা থাকবেন এবং আমাদেরও মিডিয়ারও প্রত্যেকেরই কিন্তু একটু দায়িত্বশীল আচরণ করা উচিত। আমাদের ইনভেস্টিগেশন ছাড়া, আপনি যেমন বললেন যে, বা এই যে কতগুলো জায়গা ছবি দেখানো, তাদের বাচ্চাদের ছবি দেখানো, এই জায়গাগুলোতে কিন্তু প্রত্যেকেরই কিন্তু ভূমিকা আছে, সমাজে প্রত্যেকটা অংশের কিন্তু নিজস্ব ভূমিকা আছে এবং দায়িত্বশীল ভূমিকা এটা পালন করতেই হবে। এবং আমি যদি না করে আমি অন্যের উপর দোষ চাপাই, এটা কিন্তু ঠিক না। আগে নিজের দিকে
আঙুলটা তুলি। আমি আজকে একটি সংবাদ মাধ্যম থেকে উদ্ধৃত করছি যে আইনজীবী জেডাই খান পান্না ও স্বাধীন মালিকের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সেখানে আইনজীবী স্বাধীন মালিক বলেন, দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনি যদি একদমই এটাকে শুধু একটু ইলাবোরেট করতেন। না, এটাই এখন যেটা হচ্ছে, মানে এখন সরকারের সর্বোচ্চ মহল থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু উদ্যোগ না হয়ে এখন সরকারের যেটা সর্বোত্তকভাবে চেষ্টা করে, এখন আমি মনে হয় মানে আমার ধারণা যে এখন যে টেকনোলজি আছে, যেই সরকারের যেই সব মানে যন্ত্রপাতি আছে বা খোঁজ খবর আছে, এটা এই অপরাধটা কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এটা তো বার করতে না পারার কথা না। তো এখন আমার মনে হবে যে সরকার, এবং এটা সরকারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সরকার যদি সুরাহা না করতে পারে, সরকার মানে আইন শৃঙ্খলা বাহিনী সুরাহা যদি না করতে পারে, তাহলে কিন্তু এটা সরকারের জনপ্রিয়তার জন্য, সরকারের প্রতি আমাদের যে আস্থা, আমাদের যে নিজেদের যে নিরাপত্তা বোধ, এইগুলি সব ব্যাপারে কিন্তু সরকার সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে। এখন এই জন্য বলবো যে সরকারের সাথে আর এটা অবশ্যই এটা বলা বাহুল্য, সালমান সাহেব যেটা বললেন, এটা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমাদের নিরাপত্তার ব্যাপার, আমাদের মানে ভালোভাবে বেঁচে থাকার ব্যাপার। আর হ্যাঁ, যে মানে রেজওয়ানার কথা যেটা হচ্ছে যে আমরা পেশাগত কারণে শত্রু সবসময় তৈরি করছি। মিডিয়াতেও যখন কোনো একটা মানে কোনো একটা ব্যবসার বিরুদ্ধে লিখছেন বা ভেজালের বিরুদ্ধে লিখছেন বা যে কোনো হাসপাতালের বিরুদ্ধে লিখছেন, অবভিয়াসলি শত্রু তৈরি হচ্ছে। কিন্তু ওই শত্রু তৈরি হওয়ার যে পরিণতিতে এইদিকে চলে গেলে, যে শত্রু তৈরি হয়েছে এখন, তখন তার বিরুদ্ধে অপরাধ করলে তাহলে কিন্তু সমাজটা একেবারেই মানে ভেঙে পড়বে। ইকবাল ভাই, আপনার কাছে শেষ লাইন শুনবো আমরা। কিছু আবেদন আসছে যে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার, এবং সবাই আস্থা রাখছে যে এটাই না, যেটি ডক্টর স্বাধীন মালিকও বলেছেন এবং আমার সহযোগী লাবলুও বলেছেন, ঘটনা একটি ঘটেছে, এটি অনাকাঙ্ক্ষিত। আমরা কেউ কিন্তু চাই না এই ঘটনা শুধু রেজওয়ানার বিষয় না, আমাদের বা এই দেশের যে কোনো নাগরিকের ব্যাপারে আমরা চাই না। তাই আমি মনে করি যে এটাকে রাজনীতি মোড়কে না দিয়ে বরং এটাকে একটি আইন শৃঙ্খলা, আমাদের সমাজের একটা ক্ষত হিসাবে ধরে নিয়ে সবাইকে আজকে নামতে হবে, যেন এই আবু বকর সিদ্দিকী ঘরে ফিরে আসেন অক্ষত অবস্থায়, এবং ভবিষ্যতে যেন আর কেউ এই ধরনের শিকারে পরিণত না হন। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি।